21 ঘন্টা পরও শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে উঠছে ধোঁয়া, চলছে উদ্ধার কাজ, বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। ফ্লাইট শিডিউল বিপর্যয়ে যাত্রীদের চরম ভোগান্তি। জুলাই সনদ স্বাক্ষর যুগান্তকারী ঘটনা, কেটে গেছে নির্বাচন নিয়ে শঙ্কা, মত বিশ্লেষকদের স্বীকৃতি আদায় জনগণের দোরগোড়ায় নেয়ার তাগিদ। দলীয় প্রতীক শাপলাতেই অনড় এনসিপি, নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে কমিশনের 4 সদস্যের প্রতিনিধি দল। বিধি অনুযায়ী দেয়া যাচ্ছে না সিলেটে ইসি আনোয়ারও। সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খলায় জুলাই যোদ্ধারা জড়িত নয়, অনুপ্রবেশ করে অরাজকতা চালায় আওয়ামী ফ্যাসিস্টরা, বললেন সালাউদ্দিন। বক্তব্যের অপব্যাখ্যা না করার আহ্বান। এবং এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের 5% বাড়ি ভাড়ায় অর্থ বিভাগের সম্মতি, প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিলের প্রস্তুতি। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। 21 ঘন্টা পরও শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে উঠছে ধোঁয়া। শনিবার রাত 9টার দিকে নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেয়া হলেও এখনও পুরোপুরি নেভেনি আগুন। এর মধ্যে চলছে উদ্ধার কাজ, স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। এদিকে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের ভোগান্তি কাটেনি যাত্রীদের। 7.5 ঘন্টা পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নির্বাপনে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। কিছুক্ষণ পর পর যেন মাথা চাড়া দিয়ে উঠছিল খণ্ড খণ্ড শিখা, সেই সঙ্গে কালো ধোঁয়া জানান দিচ্ছিল অগ্নি দুর্ঘটনার ভয়াবহতা। রাত 9টায় আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস, পরে ভেতরে প্রবেশ করে চালায় উদ্ধার কাজ। একে একে ফুটে ওঠে ধ্বংসযজ্ঞের চিত্র। সবচেয়ে বড় যে সমস্যা আমরা সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে এক সাইডে আমরা যখন পানি দিয়ে আগুন নিভাচ্ছি, কিছুক্ষণ পর সেখান থেকে আবার আগুনটা জ্বলে উঠছে। রানওয়েতে একটা বিমান ল্যান্ড করার সময় সাথে সাথে একটা ফায়ার সার্ভিস থাকে, কিন্তু তো এমন 3-4টা ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু ভিতরে অলওয়েজ থাকে। তো ওরা কোনো উদ্যোগ নেয় নাই। ওরা যদি কোনো উদ্যোগ নিত তাহলে আগুনটা তো বড় হয় না। 8 নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে আগুন লাগার পরপরই ছুটে যায় ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট। যুক্ত হয় সেনা, বিমান ও নৌবাহিনীও। আহত হন বেশ কয়েকজন। তাদের পাঠানো হয় সিএমএইচ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। বিস্ফোরণ হওয়ার পরে একটা ধোঁয়া, একটা গ্যাস আসছিল। গ্যাস আসার পরে আমাদের শ্বাসকষ্ট শুরু হয় এবং অত্যন্ত বমি হয়। আগুন নির্বাপন করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, পা পিছলে নিচেই পড়ে গেছি। কেমিক্যাল বাস্ট হয়ে আমরা আহত জায়গায় আহত হই। এর আগে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, দুর্ঘটনাস্থলে বাতাসের বেগ বেশি থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। সবচেয়ে বড় প্রবলেম ছিল হচ্ছে বাতাস। আপনারা দেখেছেন যেহেতু এটা খোলা জায়গা, প্রচুর বাতাস ছিল, ফলে অক্সিজেনের একটা প্রাপ্তি সবসময় ছিল, যেটা আগুনকে জ্বালাতে সহযোগিতা করে। যে কারণে আপনারা অনেক উপরে পর্যন্ত ধোঁয়া দেখতে পেয়েছেন। নিচে হয়তো আগুন অল্প, কিন্তু বাতাসের কারণে আপনাদের কাছে মনে হচ্ছে অনেক বড় উপরে ধোঁয়া উঠছে। তবে কেমিক্যাল জাতীয় কোনো পদার্থ ছিল কিনা তা জানা যাবে তদন্তের পরে। কিছু কিছু নীল ফ্লেম আমরা দেখেছি, কিন্তু তার মানে যে কেমিক্যাল ছিল এটা বলা যাবে না। এটা আমরা যখন নির্বাপন হবে তখন আমরা ওভারঅল এটা বলতে পারবো। বেবিচক জানিয়েছে আপাতত সব উড়োজাহাজ নিরাপদে রয়েছে, তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানাতে পারেনি কর্তৃপক্ষ। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মুরসালিন, শনিবার বেলা 2:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং তারপর এখন পর্যন্ত প্রায় 20 ঘন্টার সময় চলমান রয়েছে এবং এই সময়ের মধ্যে যে বিষয়টি দেখা গিয়েছে যে প্রথম 6 ঘন্টার মধ্যেই যে ফায়ার সার্ভিস এবং সবগুলো বাহিনী মিলে, সেনা, নৌ, বিমান সবাই মিলে এই কার্গো ভিলেজের যে ভয়াবহ অগ্নিকাণ্ড সেটি 6 ঘন্টার মাথায় অর্থাৎ রাত 9টার দিকে তারা নিয়ন্ত্রণে এনেছিলেন। তবে পুরোপুরি নিভিয়ে ফেলার যে কাজটি সেটি কিন্তু এখনও চলমান রয়েছে, কেননা এই কার্গো ভিলেজের এই বিশাল আয়তনের যে অংশটি রয়েছে এই অংশের ভেতরে এখনও কিন্তু ছোট আকারে কিছু কিছু আগুন এখনও দেখা যাচ্ছে এবং সেই আগুনগুলোকে পুরোপুরি নিভিয়ে ফেলার কাজই মূলত এখন পর্যন্ত চলমান রেখেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সার্বিকভাবে এখন যেহেতু গত শুক্র এবং শনিবার 2 দিন সাপ্তাহিক ছুটি ছিল এই কার্গো ভিলেজকে কেন্দ্র করে, তার প্রেক্ষিতে আজ রোববার কর্মদিবস শুরুর পর থেকেই এই এলাকাটিতে কার্গো ভিলেজ সংশ্লিষ্ট যেই পেশাজীবীরা রয়েছেন তারা কিন্তু এখানে
একে একে আসছেন এই পরিস্থিতিটি পর্যবেক্ষণ করার জন্য। ব্যবসায়ীদের পক্ষ থেকে যেমন জানানো হয়েছে যে তাদের মূলত কার্গো ভিলেজের যেই অংশটিতে মূল অগ্নিকাণ্ডটি ঘটেছে এটি আমদানি করা যে পণ্য মালামাল সেগুলো এখানে রাখা হয়, সেই পণ্যের যে পুরো শেড এটি পুরোপুরি যেটি দেখা গেছে যে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ফল হিসেবে ব্যবসায়ীরা তাদের বিপুল একটি ক্ষতি তাৎক্ষণিকভাবে এখানে যেই পণ্যগুলো জমা ছিল তার তো রয়েছেই, তারা যেটি বলছেন তাদের যে ভবিষ্যৎ যে একটি ক্ষতির যে দীর্ঘসূত্রতা সেটি আরও লম্বা হয়ে গিয়েছে, কেননা এই কাঁচামালগুলো দিয়ে পণ্য উৎপাদনের পর সেটি একটু রপ্তানিরও একটি ব্যাপার রয়েছে এবং এছাড়াও বাইরেরও যে সময়ের নির্দিষ্টতা সেটিও রয়েছে। আর এখানে যেই বিষয়টি এখন পর্যন্ত কিছু অভিযোগ আকারে মূলত পাওয়া যাচ্ছে যে আগুন নেভানোর কাজে শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে, তবে এই বক্তব্যের প্রেক্ষিতে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের সবাই আসলে এখানে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার কাজে ব্যস্ত রয়েছেন। তাদের বক্তব্য পাওয়া মাত্রই পরবর্তী আপডেটটি জানিয়ে দেওয়া যাবে। এখন ছিল এই পর্যন্ত এখানে সবশেষ অবস্থা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। এদিকে বিমান চলাচল শুরু হলেও কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ধাক্কা পুরোপুরি সামলাতে পারেনি শাহজালাল বিমানবন্দর। উল্লেখযোগ্য ফ্লাইটই ছাড়তে হচ্ছে দেরি করে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, বিশেষ করে ট্রানজিট যাত্রীদের বিড়ম্বনা চরমে। চীনগামী দুটি ফ্লাইট গতরাতে ঢাকা ছাড়ার কথা থাকলেও এখনও রওনা হতে পারেনি। 16 ঘন্টা দেরিতে আজ দুপুরে ফ্লাইটগুলো বেইজিং ও গুয়াংজুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। শিডিউল বিপর্যয় এড়াতে পারেনি সকালের ফ্লাইটগুলো। বেশ কয়েকটি ফ্লাইট ঢাকা ছাড়ে নির্ধারিত সময়ের 2 থেকে 3 ঘন্টা দেরিতে। গতকালকে ফ্লাইট ছিল, তো আপনার ফ্লাইট এটা ডিলে হয়েছে, ক্যান্সেল হয়েছে, তো এটা আজকে দিচ্ছে আর কি। অনেক ভোগান্তি হয়েছে, যার কারণে আমরা তো 10টা-15 ফ্লাইট আমরা টাকা পয়সা কিছুই আনি নাই, যা ছিল আমরা রাখি চলে এসেছি, যেহেতু আমরা বাইরে চলে যাবো, আমাদের বাংলাদেশি টাকার দরকার নাই। তো ওই সুবাদে আমরা এখানে হোটেলে থাকা খাওয়া নিয়ে আমরা অনেক পেরেশানির মধ্যে ছিলাম। গতকালকে রাতে থেকে বেশ কয়েকবার আমাদের শিডিউল দিয়েছে, টাইম দিয়েছে, বাট তারপর রাতের ফ্লাইট ক্যান্সেল হয়েছে। এখন আবার দুপুরে দিছে, দুপুরে আমরা ঠিকমতো যেতে পারবো কিনা এটা একটা অনিশ্চয়তার বিষয়। এই মুহূর্তে বিমানবন্দরের টার্মিনাল 1-এ আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গতকাল যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার ধাক্কা কিন্তু এখনও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে বিমান চলাচলে সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং কোনো ফ্লাইট আমরা দেখতে পাচ্ছি 14, 15, 16 ঘন্টার মতনও কিন্তু যে নির্ধারিত সময়ের তুলনায় বিলম্ব হচ্ছে। যদি একটু বলতে যাই, আজকে গত রাতের কিছু ফ্লাইট যেমন বিলম্বিত হয়েছে, ঠিক একইভাবে আজকে সকালে বা যে ফ্লাইটগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার কথা ছিল সেগুলো কিন্তু যে নানাভাবে বিলম্বিত হচ্ছে। যদি একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, গত রাত 10টা 10 মিনিটে যেই ফ্লাইটটি বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল সেটি কিন্তু আজও যায়নি, সেটি বিকেল 3:45টার দিকে ছাড়ার কথা রয়েছে। অন্যদিকে গুয়াংজুর উদ্দেশ্যেও কিন্তু যে গত রাতে যে ফ্লাইটটি ছাড়ার কথা ছিল 11টার পর, সেটিও কিন্তু যে আজকে বেলা 3টার মতন বেজে যাওয়ার কথা রয়েছে। অন্যদিকে কাঠমান্ডুর উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট যাওয়ার কথা ছিল 1:30টার দিকে, সে ফ্লাইটটি বিকেল 4টা নাগাদ ছাড়ার কথা রয়েছে। অন্যদিকে মালের উদ্দেশ্যে 9:30টার দিকে একটি ইউএস বাংলার একটি ফ্লাইট যাওয়ার কথা ছিল, সেটি 1:30টার পর ছাড়বে। অন্যদিকে মাসকাতের উদ্দেশ্যে 9:30টার দিকে যে ফ্লাইটটি ছাড়ার কথা ছিল সেটি দুপুর 2টা নাগাদ ছাড়ার কথা রয়েছে। ঠিক একইভাবে বেশ কিছু ফ্লাইটগুলো কিন্তু যে ছাড়ার কথা রয়েছে, বিলম্বে ছাড়ছে। তার ফলে কিন্তু যে যাত্রী সাধারণ যারা রয়েছেন তারা বেশ ভোগান্তিতে তাদের মধ্যে পড়তে হচ্ছে। বিশেষ করে যারা ট্রানজিট যাত্রী রয়েছেন তাদেরকে কিন্তু বড় ধরনের একটি ভোগান্তির বা অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে। আরও কিছু ফ্লাইটের কথা যদি জানাতে চাই, ব্যাংককের উদ্দেশ্যে যে ফ্লাইটটি ছাড়ার কথা ছিল সকাল 10টা নাগাদ, সেটিও কিন্তু যে এখন বেশ বিলম্বিত হয়েছে। এরকমভাবে যদি একটু আপনাদেরকে জানাতে চাই যে এইভাবে আসলে যে ফ্লাইটগুলো বিলম্বিত হওয়ার কারণে যাত্রীদেরকে নানাভাবে কিন্তু যে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। বিশেষ করে যারা ট্রানজিট ফ্লাইটে রয়েছেন তাদের মধ্যে কিন্তু যে এক ধরনের একটি অনিশ্চয়তা কাজ করছে, যেহেতু তাদের ট্রানজিট আরেকটি ফ্লাইট ধরার কথা রয়েছে। তো যদিও তাদেরকে নানাভাবে যে এয়ারলাইন্স কর্তৃপক্ষগুলো তাদেরকে আশ্বস্ত করছে বলেই কিন্তু সেই যাত্রীরা জানাচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল 1 থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সময় সংবাদে আরও থাকছে নো কিং স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্রের রাজপথ, নিউ ইয়র্ক, ওয়াশিংটন সহ বিভিন্ন শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভ, প্রেসিডেন্টের কর্তৃত্ববাদী নীতির তীব্র সমালোচনা। অনিশ্চয়তা পাশ কাটিয়ে অবশেষে স্বাক্ষরিত হয়েছে রাষ্ট্র সংস্কারের রূপরেখা জুলাই জাতীয় সনদ 2025। রাজপথের পরিবর্তে আলোচনার টেবিলে রাজনৈতিক দলগুলোর এমন ঐকমত্যকে যুগান্তকারী হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে সনদ স্বাক্ষরিত না হলে অনিশ্চয়তা তৈরি হতো নির্বাচন নিয়েও। আইনি ভিত্তির সঙ্গে সামাজিক স্বীকৃতি আদায়ে সনদকে জনগণের দোরগোড়ায় নেওয়ার তাগিদ তাদের। প্রত্যাশা মতপার্থক্য দূরে রেখে স্বাক্ষর করবে অন্য দলগুলো। হাসান ওয়ালির প্রতিবেদন। নানা নাটকীয়তা, তারিখ পরিবর্তন, দিনভর জুলাই যোদ্ধাদের বিক্ষোভ সংঘর্ষের মধ্যেও শুক্রবার এমন ঐতিহাসিক দৃশ্যের জন্ম দিয়েছে বাংলাদেশ। স্বৈরতান্ত্রিক কাঠামো ভেঙে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিতে স্বাক্ষর করেছে অধিকাংশ দল। টানা 8 মাসের 73টি বৈঠক, বাদানুবাদ ও ওয়াকআউট, আবার ঐকমত্য, শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর দীর্ঘ বোঝাপড়ায় তৈরি হয় এই সনদ, যাতে ঐক্য হওয়া বিষয়ের সঙ্গে রয়েছে মতানৈক্যের বিষয়ও। এদিন স্বাক্ষর করে বিএনপি, জামায়াত সহ 24টি দল। তবে শেষ মুহূর্তে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতভিন্নতায় স্বাক্ষর করেনি এনসিপি। বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট হওয়ার পর স্বাক্ষর করতে চায় দলটি। একইভাবে রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তন এবং স্বাধীনতার ঘোষণাপত্র বাদ দেওয়ায় স্বাক্ষর করেনি কয়েকটি বামপন্থী দল। এখন এটা বাস্তবায়ন করতে পারবে কি পারবে না। রাজপথের বদলে আলোচনার টেবিলে সমাধান হওয়াকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন এই রাজনৈতিক বিশ্লেষক। তার মতে স্বাক্ষর অনুষ্ঠান না হলে অনিশ্চয়তা তৈরি হতো নির্বাচন নিয়ে। বাংলাদেশের রাজনৈতিক সমস্যার সমাধান সাধারণত রাজপথেই হয়, আলোচনার টেবিলে খুব কম হয়েছে। তো এটি খুবই ইতিবাচক। স্বাক্ষর না হলে নির্বাচনটাই অনিশ্চিত হতো। আর সেক্ষেত্রে বলবো যে এটা তাদের একটা অগ্রগতি। এই অর্জনটা পূর্ণাঙ্গ হতো যদি সব দল সই করত। অধিকাংশ দলের একসঙ্গে স্বাক্ষর করাকে যুগান্তকারী ঘটনা হিসেবে দেখছেন রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক। আইনি ভিত্তি দেওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক স্বীকৃতি আদায়ে সনদকে নাগরিকদের দোরগোড়ায় পৌঁছানোর তাগিদ তার। এটা বাংলাদেশের গত 54 বছরের ইতিহাসে কিন্তু এই প্রথম। কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে 1 বছর ধরে আলাপ আলোচনা করতে বসানোর যে সংস্কৃতি, এটা আগে কখনোই বাংলাদেশে ছিল না। নাগরিকরা যতদিন জুলাই সনদকে আপন ভাববে ততদিনই জুলাই সনদের গ্রহণযোগ্য থাকবে। সুতরাং আপনি নাগরিকের কাছে জুলাই সনদকে গ্রহণযোগ্য করে তোলেন। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কারের কর্মযজ্ঞকে বাস্তবে রূপ দিতে মতপার্থক্য দূরে রেখে সব দলকে স্বাক্ষর করার পরামর্শ দুই বিশ্লেষকেরই। আইনি ভিত্তি তো একটি দরকারি, সাংবিধানিক আদেশ বলেও হতে পারে। এটিও আমি মনে করি যে এই দ্রুত সমস্যার সমাধান হওয়া উচিত, যাতে সবাই নির্বাচনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে। আপনার কিছু দাবি দেওয়া থাকতে পারে, কিন্তু আপনি তো এখনো সময় আছে, এবং যেহেতু সব দল একমত হয়েছে, প্রধান উপদেষ্টার কিছু ইন্টারভেনশন থাকলে অথবা ঐকমত্য কমিশন যদি আবার কিছু কাজ করতে পারে, বাকিদেরকে নিয়েও এটা স্বাক্ষর কমপ্লিট করা যাবে। 15 ফেব্রুয়ারি যাত্রা শুরু করা ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে তৃতীয়বারের মতো। 31 অক্টোবর পর্যন্ত বহাল থাকবে কমিশনের কার্যক্রম। এর মধ্যে বাস্তবায়ন প্রক্রিয়া সরকারের কাছে সুপারিশ করার কথা রয়েছে কমিশনের। এই সময়সীমার মধ্যে স্বাক্ষর করার সুযোগ থাকছে এনসিপি সহ অন্য দলগুলোরও। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আইনি ভিত্তির দ্বার উন্মোচন করতেই জুলাই সনদে স্বাক্ষর করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন। সময় সংবাদের সঙ্গে আলাপে একথা জানান দল দুটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। অভিন্ন দাবিতে চলমান আন্দোলন বেগবান করার কথাও জানান তারা। আরপিও সংশোধনের মাধ্যমে সংসদের নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন দাবিতে কাল থেকে মাঠে নামছে দল দুটি। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। জুলাই সনদের আইনি ভিত্তি এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ কয়েকটি অভিন্ন দাবিতে গত সেপ্টেম্বর থেকেই রাজপথে সরব বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে সংসদের নিম্নকক্ষে পিআরের অনুপস্থিতি এবং সনদ বাস্তবায়নে দলগুলোর মতের অমিল থাকা সত্ত্বেও শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর করে দল দুটি। এ নিয়ে নানা আলোচনা সমালোচনার মাঝেই সময় সংবাদের মুখোমুখি হন দুই দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। জানান, আইনি ভিত্তির দ্বার উন্মোচন করতেই সনদে স্বাক্ষর করেছেন তারা। আইনি ভিত্তি রচনা দিতে হলে
তাহলে একটা ডকুমেন্ট তৈরি করতে হবে। তো ডকুমেন্টটা তো স্বাক্ষর ছাড়া তৈরি হয় না, এবং সেই স্বাক্ষর এই জন্যে আমরা করেছি যাতে আইনি ভিত্তির দ্বার উন্মোচিত হয়। এটাকে আইনি রূপ দেওয়ার পূর্ব শর্ত হলো তাতে স্বাক্ষর করা। সেই দৃষ্টিকোণ থেকে আমরা সেই সনদে স্বাক্ষর করেছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত জুলাই সনদের আইনি ভিত্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচনে অংশ নেওয়ার প্রতি আমাদের সিদ্ধান্ত রয়েছে। জুলাই সনদে আলোচনা না থাকলেও নির্বাচন পরিচালনা সংক্রান্ত মূল আইন অর্থাৎ আরপিও বা গণপ্রতিনিধিত্ব আইন সংশোধনের মাধ্যমে নিম্নকক্ষে পিআর চালুর ব্যাপারে অভিন্ন অবস্থান দল দুটির। আরপিও সংশোধন করতে হবে। তা আরপিও সংশোধনের জন্য অলরেডি 46টা বিষয় সংশোধনের জন্য নির্বাচন কমিশন মিনিস্ট্রিতে পাঠিয়েছে। তো এটা এখানে ইনক্লুড করে দিলে এটা চলে আসবে। নির্বাচনের বিষয়ে পুরো একটা আলাদা কমিশন আছে, নির্বাচন কমিশন। তারা চাইলে সরকারের সদিচ্ছা থাকলে নির্বাচন কমিশনও সেই নির্বাচনের প্রক্রিয়াটা অর্থাৎ নিম্নকক্ষে তারা ইনক্লুড করতে পারে, সেই আলোকে নির্বাচনের ব্যবস্থা করতে পারে। নিজেদের অভিন্ন দাবি আদায়ে ফের সোমবার থেকে কর্মসূচি নিয়ে মাঠে নামার কথা জানান নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। শাপলাতেই অনড় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর বাইরে নির্বাচন কমিশন অন্য কোনো প্রতীক বরাদ্দ করলে আইনি ও রাজনৈতিকভাবে লড়তে চায় দলটি। এদিকে আজকের মধ্যে জবাব না পেলে নিজেদের সিদ্ধান্তেই প্রতীক বরাদ্দ দেবে কমিশন। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে থাকলেও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কয়েক মাস ধরেই টানাপোড়েন চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। এ নিয়ে দফায় দফায় চলে চিঠি চালাচালি, সাক্ষাৎ, বৈঠক, কিন্তু এখনও দুই পক্ষই অনড় নিজেদের অবস্থানে। একদিকে শাপলার বাইরে যেতে নারাজ এনসিপি, অন্যদিকে প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এনসিপির আবেদন বারবারই নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন। সবশেষ গত 7 অক্টোবর আবারও শাপলা চেয়ে নির্বাচন কমিশনকে প্রতীকের 7টি নমুনা চিত্র পাঠায় এনসিপি। তবে এটিও আমলে নিচ্ছে না নির্বাচন কমিশন। পাল্টা চিঠি দিয়ে কমিশনের সাফ জবাব, বিধিমালার তালিকা থেকেই বেছে নিতে হবে বিকল্প প্রতীক, আর এর জন্য সময় বেঁধে দেওয়া হয় রোববার পর্যন্ত। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। তবে কমিশন থেকে এমন কড়া বক্তব্য এলেও এখনো আগের অবস্থানই অটল এনসিপি। শীর্ষ নেতৃত্ব বলছে শাপলা না পেলে আইনি ও রাজনৈতিক উভয় পথেই লড়বে দলটি। এখনো পর্যন্ত আইনগত কোনো ব্যাখ্যা না দিয়ে নিজের মতো করে কমিশন আমাদের উপরে প্রতীক চাপিয়ে দেওয়ার যে সিদ্ধান্তের কথা জানিয়েছে, এটা কমিশনের সম্পূর্ণ একটা স্বেচ্ছাচারী আচরণ। কমিশন রাজনৈতিকভাবে মোটিভেটেড কিনা, কমিশন কারো দ্বারা বা কোনো সংস্থা বা কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত কিনা, সেই বিষয়গুলো এখন খুঁজে দেখার সময় এসেছে। শাপলার অনেক ধরনের ডিজাইন আমরা উপস্থাপন করেছি, কালারের বিষয়টা নিয়েও আমরা বলেছি। আমরা বিকল্প যা কিছু সব আমরা শাপলার মাঝেই খুঁজতে চাই, আমরা শাপলার বাইরে বিকল্প আমরা আসলে খুঁজতে চাই না। শাপলার ভিতরকার বিকল্পগুলোকে না লিখে তারা যদি শাপলা প্রতীকের বাইরে অন্য কোনো প্রতীক দেওয়ার মতো সিদ্ধান্তের দিকে অগ্রসর হয়, অবশ্যই আমরা সেই সিদ্ধান্তকে গ্রহণ করব না, এবং সে জায়গায় আইনগত দিক আছে, রাজনৈতিকভাবে এই সিদ্ধান্তকে কিভাবে এনসিপির পক্ষে নিয়ে আসা যায় সে ধরনের পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব। শাপলা ইস্যুতে আরেক বিতর্ক হচ্ছে, এনসিপির আগে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য চেয়েছিল এই প্রতীক, কিন্তু সে আবেদনও খারিজ করে দিয়েছিল বর্তমান নির্বাচন কমিশন। নতুন করে বিষয়টি আলোচনায় এলে ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন এনসিপির সদস্য সচিব। নাগরিক ঐক্য কিন্তু শাপলার জন্য সর্বাত্মক ফাইটটা তারা করেনি। যখন কমিশন তাদেরকে শাপলা দেবে না বলে তাদের বক্তব্য প্রদান করেছে, তারপরে কেন এই বক্তব্যটা যৌক্তিক নয় সেই বিষয়গুলো কিন্তু নাগরিক ঐক্য কমিশনের কাছে সেটা সর্বাত্মকভাবে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে, বা তারা আসলে সেটা উপস্থাপন করতে চায় নাই। তারা অন্য একটা প্রতীকেই নিজেদেরকে সন্তুষ্ট রেখেছে। বরং কমিশনের এটি বিবেচনা করার বিষয় যে কারা এই বিষয়টা নিয়ে শেষ পর্যন্ত লড়ে গেছে, কারা যুক্তিগুলো উপস্থাপন করেছে, কারা বিভিন্ন যে ভুল ব্যাখ্যাগুলো কমিশন প্রদান করেছিল সেইটাকে ধরিয়ে দিয়েছে। সর্বাত্মকভাবে এই বিষয়টা নিয়ে আমরা
যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করেছি সেটাকেই তাদের বিবেচনায় নেওয়া প্রয়োজন। গত জুনে নিবন্ধন আবেদনের সময় শাপলার পাশাপাশি কলম ও মোবাইল ফোন চেয়েছিল এনসিপি, যে দুটি নির্বাচন কমিশনের তালিকাভুক্ত প্রতীকও। পরবর্তীতে সেই দুই প্রতীক থেকে সরে এসে কেবল শাপলাতেই অনড় থাকে দলটি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিধি অনুযায়ী এনসিপিকে শাপলা প্রতীক দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সকালে সিলেট পুলিশ লাইন্সে সাংবাদিকদের একথা জানান তিনি। এছাড়া নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে রমজানের আগেই ভোট হবে বলে আশ্বস্ত করেন ইসি। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনো ঘটেনি এবং অনেক কিছুই মিডিয়াতে আসছে। এগুলো আশা রাখি এগুলো আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আপনারা সবাই জানেন ফেব্রুয়ারি মাসে, রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপির প্রতিনিধি দল। সেখানে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, দল হিসেবে নিবন্ধন পেতে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রায় নিবন্ধন পাওয়ার পথে। তবে যেই বিষয়টি নিয়ে বাগড়া বসেছে বা বাগড়া বেঁধেছে সেটি হলো তাদের প্রতীক নিয়ে। এই প্রতীক নিয়ে নির্বাচন কমিশন তাদের অবস্থান জানিয়েছেন যে শাপলা প্রতীক এনসিপিকে দেওয়ার কোনো সুযোগ নেই আইনত। অন্যদিকে এনসিপি বলছে যে তারা শাপলা প্রতীক ছাড়া কোনোভাবেই তারা নিবন্ধন নিবে না। শাপলা প্রতীক না হলে তারা যে দলের নিবন্ধন এনসিপি সেটি তারা নিবে না, সাফ জানিয়ে দিচ্ছেন। এই দুই রোষানলে আসলে চলছে নির্বাচন কমিশন এবং এনসিপির বাকবিতণ্ডা। এরই মধ্যে নির্বাচন কমিশন গত 7ই অক্টোবর চিঠি দিয়েছিল দলটিকে, চিঠি দিয়ে জানিয়েছিল যে 19শে অক্টোবরের মধ্যে তাদের পছন্দ মতো, অর্থাৎ ইসিতে যে তফসিলের যে তালিকা আছে, প্রতীকের তালিকা, সেই তালিকা থেকে তাদের একটি প্রতীক বাছাই করে নিতে হবে। আর তা না হলে 19 তারিখের পরে নির্বাচন কমিশন তাদের পছন্দ অনুযায়ী এনসিপিকে একটি প্রতীক বরাদ্দ দিয়ে দিবে নিজ উদ্যোগেই। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা দেখেছি সকাল 11টার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসে এবং তারা প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করছে নির্বাচন কমিশন সচিবের সাথে। তারা মূলত আজকে কমিশন সচিব বৈঠকে বসেছেন, এখনও সেই বৈঠক চলছে। আপনারা জানেন যে ইতিমধ্যে কমিশন তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং দল হিসেবে এনসিপিও তাদের অবস্থান স্পষ্ট করেছে। আজকে আসলে দেখার অপেক্ষা, যেহেতু নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে যে 19শে অক্টোবর যদি এনসিপি তাদের প্রতীক বরাদ্দ না দেয় সেক্ষেত্রে কমিশন নিজ উদ্যোগেই দিবে। এক বৈঠক শেষে বের হলে বোঝা যাবে যে নির্বাচন কমিশন তাদের অবস্থানে কতটুকু অনড় রয়েছে অথবা এনসিপির মূল বক্তব্যটা কি। আমাদের ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে বৈঠক শেষে। এই ছিল এখানকার আমার কাছে সবশেষ তথ্য। নির্বাচন ভবন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খলাকারীরা জুলাই যোদ্ধা হতে পারে না। অনুপ্রবেশ করে আওয়ামী ফ্যাসিস্টরা অরাজকতা চালায় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বক্তব্যের অপব্যাখ্যার অভিযোগ করে সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা কাজে আসবে না। যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তাধীন আছে। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউতে আমি দেখেছি, কিছু উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। এখানে কোনো জুলাই যোদ্ধা, সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। আমাদের বক্তব্য নিয়ে কাটিং করে বিভিন্নভাবে অপব্যাখ্যা দেয়া থেকে সর্বমহলকে বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাবো। রাজধানীর আগারগাঁওয়ে ইসিতে বৈঠক শেষে কথা বলছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছে সেখানে। শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটার কোনো স্পষ্ট নীতিমালা নেই, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে
শাপলাকে কেন ওই শিডিউলে অন্তর্ভুক্ত করা হবে না সেটারও স্পষ্ট নীতিমালা নেই। 3 নম্বর, বাংলাদেশে বিদ্যমান ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে যে মার্কাগুলো দেওয়া হয়েছে বিভিন্ন সময় কোন নীতিমালার ভিত্তিতে সেই মার্কাগুলো দেওয়া হয়েছে সেটারও কিন্তু কোনো স্পষ্ট নীতিমালা নেই। অর্থাৎ নির্বাচন কমিশন যার মানে একটা মধ্যযুগীয় বর্বর আমরা যেই আমরা শাসন ব্যবস্থা দেখতাম যেখানে রাজা যেভাবে ইচ্ছা সেভাবেই হচ্ছে আইন প্রণয়ন করে, সেভাবে ইচ্ছা হচ্ছে সেটা বাস্তবায়ন করে, নির্বাচন কমিশনের আচার আচরণে আমরা এই ধরনের আমি বলছি না যে তারা এটা করছে বা তাদের ইচ্ছা আছে, বাট আমরা দেখছি মধ্যযুগীয় রাজা বাদশাদের আচরণের সাথে তাদের একটা সাদৃশ্য রয়েছে। এবং আমরা নির্বাচন কমিশনকে আমরা বারবার কিন্তু বলেছি যে একটা নির্বাচন কমিশন সাংবিধানিক একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান অবশ্যই একটা আইনগত নীতিমালার ভিত্তিতে সেটি চলবে। কোনো ব্যক্তি সর্বস্ব বা ব্যক্তির ইচ্ছা, আমার ইচ্ছা হইলো সকালবেলা উঠে আমার সামনে একটা মাইক দেখলাম যে একটা মাইক মার্কা দিয়ে দিব, আমার সামনে একটা ডেস্ক দেখলাম আমি একটা ডেস্ক মার্কা দিয়ে দিব, আমার একটা ওই যে এখানে কি বলে এটাকে ওই যে ট্রাইপড দেখলাম আমি ট্রাইপড মার্কা দিলাম, আমি গোসল করতে গিয়ে দেখলাম একটা বালতি মার্কা দিয়ে দিলাম, চা খাইতেছি আমার হচ্ছে কাপ পিরিজ দেখে কাপ পিরিজ মার্কা দিয়ে দিলাম। আমাদের হচ্ছে মার্কার ক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় সেই গ্রহণযোগ্যতা সেটি যেন হচ্ছে কখনোই আপনার গণবিদ্বেষী, জনগণ বিদ্বেষী না হয় সেই বিষয়টি হচ্ছে আমলে নেওয়া উচিত ছিল। কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন কমিশন একটি স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিচ্ছে। যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন কোনো আইনগত জায়গা থেকে তারা কোনো কথা না বলে আমরা ধরে নিব এই সিদ্ধান্তগুলো ধরে নেওয়ার বিষয় না, এটি এখন স্পষ্টত এই সিদ্ধান্তগুলো আমাদের কাছে মনে হচ্ছে বা আমাদের তাদের সাথে যেই আলোচনা বা তাদের সাথে এই যে আমরা কাজ করছি আমাদের কাছে মনে হয়েছে যে এই সিদ্ধান্তগুলো আসলে চাপিয়ে দেওয়া। আমরা বারবার বলেছি এটা নতুন কোনো কথা না, আমাদের কাছে মনে হয়েছে, আমি গতকালও বলেছি যে নির্বাচন কমিশনের আসলে রিমোট কন্ট্রোলটা এটা অন্য জায়গায়। এই নির্বাচন আমরা সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের বাকি অংশ সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের 5% বাড়ি ভাড়ায় সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। তবে সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে দাবি আদায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। বাড়ি ভাড়া 20%, চিকিৎসা ভাতা 1500 টাকা ও উৎসব ভাতা 75% বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি শিক্ষকদের। বিকেলে শিক্ষা ভবন অভিমুখী ভুখা মিছিলের ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারীরা। 5% প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে অবহেলা করছে, তুচ্ছতাচ্ছিল্য করছে এবং আমাদের প্রতি অমানবিকতা দেখিয়েছে। 5%-এর প্রজ্ঞাপন দিয়েছে, যেটা সারা বাংলাদেশের কোনো শিক্ষক সমাজ আমরা কখনোই মেনে নেব না। আমরা কোনো অবস্থাতে 5% আমরা মুখে 20% বলছি, আমরা অবশ্যই এটা 20% নিব। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের 20% বাড়ি ভাড়া, 1500 চিকিৎসা ভাতা এবং 75% উৎসব ভাতা আদায় করবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে শহীদ মিনারে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, সরাসরি যাচ্ছি তার কাছে। সামদানি, আরো বৃদ্ধি পাচ্ছে এবং তাদের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এখানে এসে জড়ো হচ্ছেন আমরা বুঝতে পারছি। একই সঙ্গে এখানে শিক্ষকরা তারা দাবি জানাচ্ছেন শিক্ষকদের পদত্যাগের এবং তাদের দাবিগুলো মেনে নেওয়ার। একই সঙ্গে করা হয়েছে 6টি শর্ত মেনে নিয়ে 5% বাড়ি ভাড়ার একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। বক্তব্যের মাধ্যমে তারা বারবার সেই প্রজ্ঞাপনটি প্রত্যাখ্যান করছেন এবং তারা দাবি জানাচ্ছেন তাদের যে 3 দফা দাবি, তাদের বাড়ি ভাড়া 20% করে দেওয়া, মেডিকেল 1500 টাকা করে দেওয়া এবং উৎসব 75% করে জন্য তারা দাবি জানিয়েছেন। এখানে একই সঙ্গে আরো জানতে চাই, এখানে 70%
শতাংশ করে প্রজ্ঞাপন জারি করার জন্য তারা দাবি জানিয়ে যাচ্ছেন এখানে। এবং একই সঙ্গে আরও জানাতে চাই যে এখানে 12টার সময় এখানে একটা ভুখা মিছিল হওয়ার একটা কথা ছিল, যে শিক্ষা ভবন অভিমুখে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ভুখা মিছিলের যে কথা ছিল, সেই ভুখা মিছিলটির সময় পরিবর্তন হয়েছে। 3টের সময়, বিকাল 3টায় তারা ভুখা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন এবং এখানে শিক্ষক নেতৃবৃন্দ। আমরা সরাসরি যুক্ত ছিলাম শহীদ মিনার এলাকায়। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাক। এখন পর্যন্ত 5,000 কোটি টাকা জব্দ করেছে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কমিটির সংস্থাগুলো। পাচার করা অর্থে রূপান্তরিত সম্পদের খোঁজে 20টি দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট MLAR পাঠিয়েছে বাংলাদেশ। উত্তর পেলে পাওয়া যাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ক্ষমতাসীন প্রভাবশালীদের আরও স্থাবর অস্থাবর সম্পদের সূত্র। টিআইবি বলছে বিদেশে পাচারের অর্থ বিনিয়োগের লাভও বাংলাদেশের, যা পাওয়া সহজ হবে না। সেলিয়া সুলতানার রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে এবার যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, হংকং ও সাইপ্রাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট MLAR পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। এদিকে পরিবারের সাথে সংশ্লিষ্ট একের পর এক ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ করেছে NBR ও BFIU। একইভাবে বসুন্ধরা গ্রুপের অর্থ পাচারের তথ্য খুঁজতে স্লোভাকিয়ায় MLAR পাঠানো হয়েছে। নজরুল ইসলামের নাসা গ্রুপের বাণিজ্যিক লেনদেনের আড়ালে অর্থ পাচারের তথ্য চেয়ে লুক্সেমবার্গ, এসালম গ্রুপের তথ্য চেয়ে ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড, বেক্সিমকো ও সালমান এফ রহমানের তথ্য চেয়ে সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও যুক্তরাজ্য, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদের তথ্য চেয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতে MLAR পাঠিয়েছে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কমিটি। এছাড়া পাচার করা অর্থ অনুসরণ করতে গিয়ে থাইল্যান্ডেও অর্থ পাচারের সূত্র মিলেছে। এখন পর্যন্ত 20টি দেশে তথ্য চেয়ে MLAR পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। সিআইডি জানায় অন্তত 5,000 কোটি টাকা জব্দ করেছে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কমিটি। MLAR এর উত্তর মিললে পাওয়া যাবে আরও সম্পদ। ট্রেস বেস মানি লন্ডারিং এগুলো নিয়ে যাওয়া, এটা অনেক লম্বা প্রসেস। এই যাবতীয় উপায়গুলো তারা করেছে, হুন্ডির মাধ্যমে করেছে, আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েস করেছে। আমরা প্রায় 5,000 কোটি টাকার মতো, 4,960 কোটি টাকা এ পর্যন্ত আমরা ফ্রিজ করেছি, ক্রোক করেছি। টিআইবি বলছে পাচার হওয়া অর্থ সংশ্লিষ্ট দেশগুলোতে বিনিয়োগ হয়েছে, ফলে সেসব বিনিয়োগের লভ্যাংশের মালিকানাও বাংলাদেশের। আইনি তৎপরতার সাথে তাই বাড়াতে হবে কূটনৈতিক তৎপরতাও। খুব সহজ নয়, ওই অর্থ তো ওখানে ওই দেশের বিনিয়োগ হিসাবে ব্যবহৃত হচ্ছে, ওই অর্থনীতিতে অবদান রাখছে আমাদের অর্থ। কাজে ওরা তো চট করে ছেড়ে দিবে না, চাইলেও যত সদিচ্ছে মোরাল থাকুক, অঙ্গীকার থাকুক না কেন। সংশ্লিষ্ট বিভাগগুলোর তথ্যমতে দেশের সম্পদের খোঁজে আরও 5টি MLAR তৈরি রয়েছে পাইপলাইনে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। নো কিংস স্লোগানে ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতায় যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভে নেমেছেন লাখো মানুষ। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নয়, তিনি দেশের রাজা হিসেবে স্বৈরশাসন করছেন, এমনটাই অভিযোগ দেশটির সাধারণ মানুষের। ট্রাম্প প্রশাসনের কর্তৃত্ববাদী নীতির বিরুদ্ধে এ প্রতিবাদে অংশ নিয়েছেন রাজনীতিক, শিল্পী, সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রবীণ যোদ্ধারাও। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 22 ঘন্টা পরও শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে উঠছে ধোঁয়া, চলছে উদ্ধার কাজ, বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। ফ্লাইট শিডিউল বিড়ম্বনায় যাত্রীদের চরম ভোগান্তি। শাপলা প্রতীকে অনড় এনসিপি, ইসির বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ নেতাদের, নুরুল হুদার মতো পরিণতির হুঁশিয়ারি, বিধি অনুযায়ী সুযোগ দেখছে না কমিশন। এবং সনদ সই অনুষ্ঠানে বিশৃঙ্খলাকারীরা জুলাই যোদ্ধা হতে পারে না, অনুপ্রবেশ করে অরাজকতা চালায় ফ্যাসিস্টরা, বললেন সালাউদ্দিন। বক্তব্যের অপব্যাখ্যা না করার আহ্বান। এ ছিল সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী তারিক হাসান শিমুল। ধন্যবাদ নিবিড়। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।